আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে শেখ হাসিনাকে এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে রায় প্রদানের কার্যক্রম শুরু হয়, শেষ হয় বিকাল ৩টার দিকে। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হল। এই মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল, তবে গ্রেফতার হয়ে প্রায় বছর খানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। রায় পড়ে শোনানোর সময় ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয়। ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছেন তার বর্ণনা দেওয়া হয়। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয়। গণ অভ্যুত্থান চলাকালে হাসানুল হক ইনু, ফজলে নূর তাপস, মাকসুদ কামাল সহ বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন শোনানো হয়। ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আন্দোলনে নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত স্ট্যাবিলাইজেশন ফোর্স বা স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। তারা পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়াকে খসড়া প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেবার আহ্বান জানিয়েছেন। সোমবার ভোটের জন্য তোলা হবে এমন খসড়া প্রস্তাবটিতে প্রায় ২০,০০০ বিদেশি সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। এসব সেনা শক্তি প্রয়োগের ক্ষমতা পাবে, গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করবে, ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং নিরস্ত্রীকরণ কার্যক্রম তদারকি করবে। যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি দলগুলো এই উদ্যোগকে গাজায় নতুন করে দখলদারিত্ব চাপিয়ে দেবার চেষ্টা হিসেবে আখ্যায়িত করে বলেছে, এটি বিদেশি অভিভাবকত্বকে বৈধতা দেওয়ার একটি বিপজ্জনক পদক্ষেপ। তারা আলজেরিয়া সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান যেন তারা ফিলিস্তিনের পক্ষে তাদের নীতিগত অবস্থান বজায় রাখেন এবং গাজার পরিচয় ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিরুদ্ধে যে কোনো পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেন। হামাসের মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে আনা সংশোধন গাজায় স্থিতিশীলতার পক্ষে নয়। তিনি বলেন, ফিলিস্তিনিরা এমন একটি প্রস্তাব চান যা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করবে এবং গাজায় যুদ্ধ প্রতিরোধ করবে। কাসেম সতর্ক করে বলেন, ওয়াশিংটন নন বাইন্ডিং ভাষা ব্যবহার করে বিভিন্ন পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তার মতে বিকল্প হওয়া উচিত এমন একটি প্রস্তাব যা যুদ্ধবিরতি জোরদার করবে এবং গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করবে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি নেতা মাহের আল তাহের বলেন, এই পরিকল্পনার মূল বিপদ হল গাজাকে ফিলিস্তিনি শাসন ব্যবস্থার বাইরে একটি অঞ্চলে পরিণত করার ঝুঁকি। তার মতে প্রস্তাবিত অন্তর্বর্তী পর্যায়ে বছর জুড়ে স্থায়ী হতে পারে, যা গাজাকে নতুন ধরনের দখলদারিত্বের অধীনে রাখার আশঙ্কা তৈরি করবে।
হামাস রোববার জানিয়েছে গাজা উপত্যকা থেকে আটক করা ১,৪৬৮ জন ফিলিস্তিনি বন্দীর নামের একটি তালিকা তারা ইসরায়েলের কাছ থেকে পেয়েছেন। এসব ব্যক্তিকে ২ বছরের যুদ্ধ চলাকালে আটক করা হয়। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, তালিকাটি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তালিকায় থাকা সব নাম যাচাই করা গেলেও ১১টি নাম এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে। হামাস ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ইসরায়েলি হেফাজতে থাকা সব বন্দী এবং হস্তান্তর করা তালিকায় যে কোনো ধরনের অসঙ্গতি বা জালিয়াতির পুরো দায় ইসরায়েলকে বহন করতে হবে। গাজা থেকে আটক ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক তালিকা পাওয়ার ঘটনা বলে জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, কিছু নাম নিয়ে কারসাজি করার জন্য ইসরায়েল এই সময়ক্ষেপণের আশ্রয় নিয়েছে। হামাসের দাবি, ইসরায়েলি কারাগার ও আটক কেন্দ্রে আরও কিছু বন্দীকে জোরপূর্বক লুকিয়ে রাখা হয়েছে এবং তেল আবিব তাদের নাম বা সংখ্যা গোপন রাখতে চাচ্ছে। তবে তাদের অবস্থান জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় হামাস। ইয়েমেনের হাউস অব রিপ্রেজেন্টেটিভস রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইয়েমেনের ওপর আরেক বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তারা। পার্লামেন্টে নিষেধাজ্ঞাকে অন্যায় এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে পরিচালিত পশ্চিমা ও ইসরায়েলি আধিপত্যের হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছে। পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়, নবায়নকৃত নিষেধাজ্ঞা ইয়েমেনের সার্বভৌমত্বকে লক্ষ্য করে পরিচালিত বৃহত্তর অভিযানের অংশ, যেখানে নিরাপত্তা পরিষদ বিদেশি শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে। তারা জাতিসংঘের নীতিকে দ্বিমুখী মানদণ্ডের পরিচায়ক হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন সহ পুরো অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে নিরাপত্তা পরিষদের নীরবতা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের ওপর হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করে বলা হয়, গত ২ বছরে বারবার সংঘটিত যুদ্ধ অপরাধের বিরুদ্ধে জাতিসংঘ কোনো ব্যবস্থা নেয়নি। পার্লামেন্টের অভিযোগ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সৌদি আরব ও আরব আমিরাত জোটের অপরাধ এবং ইয়েমেনের অবরোধে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা পক্ষপাতমূলক। পার্লামেন্ট জানায়, নিরাপত্তা বজায় রেখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অপরাধী জায়নবাদী সত্তার সক্রিয় অংশীদার হিসেবে উদ্ভূত হয়েছে এবং ইয়েমেনি ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে। তারা বলেন, নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন রক্ষার দায়িত্ব থেকে সরে এসেছে, বরং আগ্রাসন ও অবরোধ বজায় রাখতে সহায়তা করছে। বিবৃতির শেষাংশে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত যুদ্ধ অপরাধীদের বিচারের মুখোমুখি করা, ভুক্তভোগীদের ওপর শান্তিমূলক পদক্ষেপ আরোপ নয়। তারা পুনর্ব্যক্ত করেন, ইয়েমেন আঞ্চলিক ন্যায়সঙ্গত দাবির প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে এবং তারা ঐক্য, নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত বহিরাগত ষড়যন্ত্র প্রতিরোধে অটল থাকবে। নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভারত ও ইসরায়েলের সামরিক সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছেছে। পর্যবেক্ষকদের মতে, এই চুক্তি এশিয়ায় তেল আবিবের নীতি ও কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দুই দেশের গণমাধ্যমে এই উদ্যোগকে সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা সচিবের সাম্প্রতিক তেল আবিব সফরের সময় এই চুক্তি সম্পন্ন হয়। খবরে বলা হয়, ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এই সমঝোতায় সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের বিষয়টিও রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন, তেল আবিব নয়াদিল্লির সঙ্গে আগের তুলনায় আরও বিস্তৃত সহযোগিতা গড়ে তুলতে চায়। এই সফরের সময় ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি দল ইসরায়েলের প্রধান কয়েকটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট, রাফায়েল ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছে। এর আগে এসব প্রতিষ্ঠান অ্যারো ইন্ডিয়া ২০২৫ প্রতিরক্ষা প্রদর্শনীতে বিভিন্ন ধরনের ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও উন্নত দূর নিয়ন্ত্রিত সরঞ্জাম প্রদর্শন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত অগস্ট মাসে মিশন সুদর্শন চক্র নামে একটি বৃহৎ সামরিক কর্মসূচি চালুর ঘোষণা দেন।
যেখানে ইসরায়েলি সামরিক শিল্পের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। কট্টর হিন্দুত্ববাদ এবং ইহুদিবাদের প্রভাবাধীন দুই সরকারের মধ্যে এই সামরিক চুক্তি প্রতিবেশী দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।